আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নুরিন নারিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন আহমেদ আল কবির, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। আমরা এই অনুষ্ঠানে নর্মালি পুঁজিবাজার এবং অর্থনীতি নিয়ে আলোচনা করে থাকি। আমি প্রথমে মিজান ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে আমরা যে মার্কেটটা দেখছি কিছুদিন গত প্রায় এপ্রিল থেকেই দেখছি যে এটা কন্টিনিউয়াস পড়ছে। আপনার এই যে দীর্ঘদিন পড়া, মাঝে মাঝে একটু উঠছে তারপরে আবার পড়ছে, আপনার কি মনে হচ্ছে না যে খানিকটা ইরিরেশনাল, মার্কেটটা কি খানিকটা ইরিরেশনাল বিহেভ করছে? আপনার কি বক্তব্য? ধন্যবাদ আপনাকে। আসলে এটা সত্য যে গত 1.5 মাসের মতো বলা যায় যে মার্কেটের একটা নিম্ন প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করছি। কিন্তু আমরা জানি যে অর্থনীতির যে সমস্ত প্যারামিটারগুলো আছে সামগ্রিকভাবে কিন্তু খারাপ বলার সুযোগ নাই। কিন্তু কেন এই যে মার্কেটটা একটু নিম্নগামী সেটা নিয়েও কিন্তু আমরা কিছুটা হলো শঙ্কিত। তবে আমার যেটা মনে হয়েছে যে সরকার যে বাজেটটা পেশ করতে যাচ্ছেন সেখানে আমাদের ব্যবসায়িক কমিউনিটির বেশ কিছু দাবি দেওয়ার বিষয় আছে। হয়তোবা বাজেটে কি আসতে যাচ্ছে কি আসবে না এটা নিয়ে কিন্তু ব্যবসায়ী কমিউনিটির মধ্যে একটা শঙ্কার বিষয় আছে। আর তাছাড়া সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলোর একটা মনস্তাত্ত্বিক একটা প্রভাব কিন্তু মার্কেটের উপর থাকতে পারে। আপনি হয়তো দেখবেন এ মাসের 4-5 তারিখের দিকে প্রথম আলো সহ বেশ কয়েকটা পত্রিকাতে দেখবেন যে এই দেশ থেকে মানে 2005 থেকে 2014 পর্যন্ত একটা বিশাল একটা অ্যামাউন্ট দেশে বাইরে পাচার হয়েছে, সেটা আপনি দেখবেন। এবং শুধু 14 সালে সেটা যেটা পাচার হয়েছে প্রায় 73,000 কোটি টাকার মতো, যেটা আমি দেখলাম যে আমাদের এ বছরের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন খাতের যে বাজেট তার সমান। তো আমার মনে হয়েছে কি যে আসলে এই মার্কেটের উপর কিন্তু জনগণের আস্থাটা কেবল ফিরে আসছিল, এটা কিন্তু ঠিক। কারণ 2010-এর যদি আপনি কি বেজ লাইন ধরেন তাহলে দেখবেন এই মার্কেট কিন্তু এখন বেশ ভালো। কিন্তু কিছুটা হলেও আমার মনে হয় যে মানুষের যে আস্থার জায়গাটায় যেন কেন যেন একটা মানে চিট পড়ে গেছে এখানে। তো আমার মনে হয় যে এটা থাকার কথা না, কারণ সামগ্রিক বিবেচনায় আমাদের অর্থনীতি কিন্তু বেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও আমরা হয়তো দেখব যে গত 10 মাসে কিন্তু আমাদের যে এক্সপোর্ট আর্নিং সেটার মধ্যে কিন্তু একটা ভাটা কিন্তু আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় ভাটা লক্ষ্য করেছি কিন্তু আমরা আমাদের যে বিদেশি রেমিটেন্সগুলো আসে সেইখান থেকে আমরা দেখলাম প্রায় 16% মতো নেগেটিভ গ্রোথ হয়েছে লাস্ট 10 মান্থসে। যদিও হয়তো লং টার্মে হয়তো কিছুটা কাভার করবে, কিন্তু সব মিলিয়ে যে অবস্থা আমাদের ক্যাপিটাল মার্কেট যেখানে আছে এখানে থাকার কোনো সুযোগই নাই। এবং আমি মনে করি যে সামগ্রিক অর্থে এই বাজার এখানে থাকবে না, তার ন্যাচারাল যে জায়গাটা সেখানে চলে যাবে। এবং আমার মনে হয় যে বাজেটের ক্ষেত্রে সরকার যদি কিছু বিষয় যদি বিবেচনায় নিয়ে আসে, যেমন কর্পোরেট ট্যাক্সগুলো কমানো, এটা কিন্তু বহু আগে থেকে তারা দাবি করে আসছে। ভ্যাটের ক্ষেত্রে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একটু ইঙ্গিত দিয়েছিলেন কিছুদিন আগেও যে হয়তো 12.5% পর্যন্ত করার একটা চিন্তা থাকতে পারে। কিন্তু গত পরশুদিন আমরা দেখলাম যে না, উনি এই জায়গাতে রিজিড। তো সব মিলিয়ে আমার মনে হয় যে ব্যবসায়িক কমিউনিটির ভিতর কিছুটা একটা দোদুল্যমানতা আছে। তো আমার মনে হয় যদি বাজেটে যদি ব্যবসায়িক কমিউনিটির দাবিগুলো যদি বিবেচনা করা হয় এবং সরকার যদি বড় মাপের পদক্ষেপ গ্রহণ করে যাতে বিদেশি কোম্পানিগুলো এবং দেশীয় বড় বড় কোম্পানিগুলো এই মার্কেটে যদি আসতে উৎসাহ দেওয়া হয়, আমার মনে হয় সেটা তো লং টার্মের জন্য ভালো হবে। প্লাস সরকারকে আর একটু দেখা দরকার যে কেন এই অবস্থা হচ্ছে। যেমন গতকালকে আপনি দেখবেন যে 350 বা 360 বা 62 কোটি টাকার মতো যে লেনদেন হয়েছে, এটা কিন্তু হওয়ার কোনোভাবে উচিত না। আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের দেশের যে জিডিপির যে ভলিউম এবং আমাদের অর্থনীতির যে সামগ্রিক কলেবর প্লাস সরকারের যে সমস্ত পদক্ষেপগুলো আছে তার সাপেক্ষে এটা মারাত্মক রকম কম। আমরা মানে এটা সাংঘাতিক দুঃখজনক একটা ঘটনা কালকে যে বাজার আবার মানে কি বলবো, এটা মানে ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। সেই 300 কোটি টাকার
লেভেলে ঘুরপাক খাওয়া শুরু করেছে, এটা অবশ্যই ভীতিকর একটা ব্যাপার। আমি এইবার কবির ভাই আপনার কাছে আসতে চাচ্ছি একটু। আপনি জানেন যে বাজেটে একবার কিন্তু আমরা শুনেছিলাম যে ভ্যাটটা কমাচ্ছে, কিন্তু পরে আবার পরশুদিনের দেখলাম যে না, ভ্যাট কিছুতেই 15% থেকে কমানো যাবে না। আরেকটা হচ্ছে যে পুঁজিবাজারের কী কী ইনসেন্টিভ আসছে ওখানেও আমরা কিছু জানতে পারছি না। এই ব্যাপারে যদি আপনি বলতেন যে খারাপ, আমরা অনেকগুলো প্রপোজাল দিয়েছি, দিয়েছি যে কর্পোরেট ট্যাক্স কমানো, প্লাস আমাদের বিনিয়োগকারীদের ডিভিডেন্ডের উপরে 1 লাখ টাকা কর অবকাশ যাতে পায়, এরকম আপনি যদি বলতেন এগুলো নিয়ে একটু। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি দিয়ে বাজেট ব্যাপারে আলোচনা শুরু করার জন্য। আমি যে এইটুকুই বলবো যে বাজেট তো এখনো প্রকাশ হয়নি, অতএব যে আমাদের যাই বলা হবে সবই হবে স্পেকুলেশন, বা আমাদের যে সেকেন্ডারি তথ্য বা মিডিয়া তথ্য, বিভিন্ন তথ্যের মাধ্যমে যেগুলো আসতেছে, মিডিয়ার মাধ্যমে যেগুলো আসছে। মাত্র 2-3 দিন যেহেতু আছে, বিনিয়োগকারীরা ইভেন দেন সবাই উৎসুক হয়ে আছে না, কিন্তু বাজেট সম্পর্কে আগে জানারও আলোচনা করার প্রয়োজন আছে, এবং আমরা কথা বলছি এই ব্যাপারে, এই জন্যই হয়তো আজকের এই আলোচনা। আমি যেটা বলবো যেটা হলো যে 15% ইজ নট দি মেইন থিং। 15% যেটা হচ্ছে, যেটা আইনে যেটা বলা হয়েছে, এটাও কিন্তু শেষ মুহূর্তে যে এই যে এতদিন কিন্তু বলা হচ্ছিল যে 15% এইটা যে ভ্যাটের কথা, যেটা এইটা আইন হয়েছে অনেক আগে, 11 সালে 12 সালের যে আইন, এইটাকে বাস্তবায়ন করার জন্য একদিন আমরা পিছিয়ে যাচ্ছিলাম। এবং এই বাস্তবায়নের যেটা যে কথা, এইটা কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না আগে। কিন্তু এই সাম্প্রতিককালে যখন এটা বাস্তবায়নের প্রক্রিয়া যখন একটা চূড়ান্ত রূপ পাচ্ছে, তখনই এইসব প্রশ্নগুলো আসছে। আমি দেখতে হবে যে রেয়াতি খাত কতগুলো পাবে, কতগুলো 15% যেটা ভ্যাট, সবার জন্যই রেয়াতি দেওয়ার কোনো কারণ নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। রেয়াত হচ্ছে যে স্মল এন্টারপ্রিনাররা রেয়াত পাবে কিনা, এটা থেকে এই যে প্যাকেজের আওতায় বাইরে থাকবে কিনা, এইগুলোর যে এবং এই লিস্টটা কি, কত দীর্ঘ এই লিস্টটা, যে কতগুলো আইটেম এর বাইরে থাকবে, এই 15% ভ্যাটের আওতার বাইরে থাকবে, এবং যেগুলো পত্রপত্রিকায় দেখা যাচ্ছে এই লিস্টটা অনেক লম্বা। এবং এটি হয়তো একটা সুযোগ হবে যে আস্তে আস্তে এটা পর্যায়ক্রমে এইগুলোকে আস্তে আস্তে ইনক্লুড করা হবে। তো এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে বলবো, আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে বাজেট উপস্থাপনার দিন পর্যন্ত, এবং দেখতে হবে যে আমাদের এই বাজেটে কি কি জিনিস আসতেছে। পার্টিকুলারলি এই যে ভ্যাটের ব্যাপারটা, যেটা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ হচ্ছে যে আমাদের এই মুহূর্তে চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের একদিকে চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের রেভিনিউ বাড়াতে হবে, এটা রেভিনিউ বাড়াতেই হবে, এবং রেভিনিউ বাড়ানোর এইটা একটা প্রক্রিয়া, কিন্তু রেভিনিউ বাড়ানোর জন্য অন্যান্য প্রক্রিয়াগুলোকেও কতটুকু জোর দেওয়া হচ্ছে, এটাও আমাদের বিবেচনায় আনতে হবে, সার্বিক বাজেট বিবেচনায়। রেভিনিউ বাড়াবার জন্য, যেমন ট্যাক্স রেভিনিউ ছাড়াও ট্যাক্স রেভিনিউর জন্য আমাদেরকে বেস বাড়াতে হবে, এটা এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, পরিধি বাড়াতে হবে, যে আমাদের ওয়াইডেনিং করতে হবে ট্যাক্সের যে অবস্থা। ঠিক অনুরূপভাবে আমরা যে এই যে ভ্যাট বা অন্যান্য খাত থেকে যেরকমভাবে ভ্যাট থেকে অ্যারাউন্ড 40%-এর মতো আসবে হয়তো, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে ভ্যাট যেটা হচ্ছে, এই ভ্যাটের মধ্যে 15% হইলে কাদের প্রতি প্রযোজ্য হবে, আর কারা এটার থেকে মুক্তি পাবেন? বেশিরভাগ ব্যবসায়ী, ছোটো ব্যবসায়ীরা কি যদি এর আওতার মধ্যে বাইরে থাকতে পারেন, তবে তো এটা নিয়ে কনসার্ন হওয়ার কোনো কারণ নাই। আবার যারা দিতে পারবেন, তাদেরকে দেওয়ার প্রবণতাটাই বাড়াতে হবে, মানে করতে হবে। হ্যাঁ, এখানে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা 15% না 14% না, কিন্তু এই প্রশ্নগুলা অনেক দীর্ঘদিন আলোচনা হয়েছে। এখন দেখা যাক সরকারের সিদ্ধান্ত কি আসে, এটা দেখার ব্যাপার আছে বলে আমি মনে করি। আর যেটা হলো যে সার্বিকভাবে আরেকটা জিনিস আলোচনা হচ্ছে যে শোনা যাচ্ছে, সবই স্পেকুলেশন, বাজেট যেহেতু এখনো পাস হয়নি, শোনা যাচ্ছে যে আনলিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্স কিছুটা কমানো হবে, এটা স্পেকুলেশন শোনা যাচ্ছে। আপনি কি মনে করেন না যে যদি তাই হয়, তাহলে লিস্টেড কোম্পানি যেগুলো আছে, পুঁজিবাজার লিস্টেড যে কোম্পানিগুলো, তাদেরও আরো বেশি করে কমানো উচিত, এবং মিনিমাম 15% কিংবা ততোধিক থাকা উচিত? এটার মধ্যে একটা সমন্বয় থাকা উচিত। এটা আই ফুললি এগ্রি উইথ ইউ, আপনার সাথে আমি একেবারেই একমত। যেটা হলো যে লিস্টেড বা যারা নন লিস্টেড, যারা লিস্টেড না, তাদের মধ্যে যদি একদিকে যদি ইনসেন্টিভ যদি দেওয়া হয়,
এটাতে অন্যরা অনুৎসাহিত হবে। এতে করে এর মধ্যে একটা ব্যালেন্সের প্রয়োজন অবশ্যই আছে, এবং এই ব্যালেন্সটা আনার জন্য দেখা যাক কিভাবে আসে। এবং একটা জিনিস হচ্ছে বাজেট উপস্থাপনার পরেও কিন্তু 1 মাস ব্যাপী এই আলোচনা হবে এবং তারপরে চূড়ান্ত হবে। অতএব আমাদেরকে হয়তো যে এই বাজেট উপস্থাপনা হলে প্যারামিটার্সগুলো সেট করবেন গভর্নমেন্ট, এবং তারপরে যে বাজেটের আকার এবং যে ব্যয় এবং আয়ের মধ্যে যে সমন্বয় করারও প্রয়োজন আছে, এইটা হয়তো সরকার করবেন। আমরা যেটা একটা জিনিস একটু তথ্য এর আগে, আমাদের এক্সপোর্ট আর্নিং কিন্তু বাড়ছে। লেটেস্ট ফিগার যেটা হলো আজকেরও পত্রিকায় আছে, যেটা হচ্ছে সার্বিকভাবে আমাদের এক্সপোর্ট আর্নিং এই ফিস্ক্যাল ইয়ারে আলটিমেটলি বাড়বে। মানে যে ভলিউমটা বছর শেষ হওয়ার পরে দেখবেন যেটা হচ্ছে যে এক্সপোর্ট আর্নিং বাড়বে। ইম্পোর্টটা কমতেছে রিসেন্টলি, বিশেষ করে মধ্যখানে বাড়ছিল যে জানুয়ারি মার্চ কোয়ার্টারে অ্যাবাউট 15% গ্রোথ ছিল ইম্পোর্টে, কিন্তু এই কোয়ার্টারে এর পরের কোয়ার্টারে কিন্তু এটা ড্রাস্টিক্যালি কমছে। তো এটার হয়তো কারণটা হইতে পারে যেটা হইতেছে যে অনেকেই অপেক্ষা করতেছে যে বাজেটের ইম্প্যাক্ট কী হয়, এবং বাজেট থেকে হয়তো ভালো জিনিস আশা করতেছে বলেই হয়তো ইম্পোর্টে একটা মানে কেয়ারফুল অনেকেই এই ব্যাপারে হইতে পারে। তো আমি সার্বিকভাবে বলবো যেটা হলো যে বাংলাদেশের এক্সপোর্ট আর্নিং আমাদের প্রায় 38 বিলিয়নের মতো। 38 বিলিয়ন আমি যদি সার্ভিস সেক্টরগুলোকে টার্গেট এবং এটা রিচ করতেছে, এবং ইট উইল এক্সিড, এটা যে আমার কাছে যে তথ্য আছে ইট উইল এক্সিড প্রবাবলি। এবং নেক্সট ইয়ারে বাজেটেও আসবে যেটা হচ্ছে যে এক্সপোর্ট টার্গেট, ইট উইল বি অ্যাবাউট 41 বিলিয়ন। 41 বিলিয়নের মতো আসবে, এবং 41 বিলিয়ন হচ্ছে এগেইন যে থেকে ওই এমনিতে প্রোডাক্টের মাধ্যমে থেকে অ্যাবাউট 38, আর হচ্ছে যে আরও 3 বিলিয়ন হয়তো আসবে যে সার্ভিস সেক্টর থেকে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু মিজান ভাই আপনার কাছে আসি। মানে কি মনে হয় আপনার কাছে, কি মনে হয় যে যে আমরা বহুজাতিক কোম্পানিগুলো বাজারে আসছে না, এবং ভালো ভালো অনেক কোম্পানিগুলো বাজারে আসছে না, কিন্তু অনেকবার বলার পর ইভেন দেন গভর্নমেন্ট কোম্পানিগুলিও আসছে না, আপনার কি মনে হয় যে তারা ইনকাম যে প্রফিট, কোথাও কোনো ল্যাপস আছে গভর্নমেন্টের, যে তারা ধরতে পারছি না যে ইনকাম প্রফিটটা ওরা নিয়ে নিচ্ছে, কিংবা তারা শো করতে হচ্ছে না, এরকম কি কোনো ব্যাপার আছে? নাহলে তারা এত অনীহা কেন এখানে আসার কারণে? ধন্যবাদ। পুঁজিবাজারে আসার কারণে এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে আপনি দেখবেন যে সমস্ত কোম্পানিগুলো এনলিস্টেড এবং যারা অ্যাটলিস্ট 10% ডিভিডেন্ড দিচ্ছে, তাদের জন্য ব্যাংকগুলো ছাড়া তাদের জন্য ট্যাক্স রেট হচ্ছে 25%। আর যে সমস্ত কোম্পানিগুলো এনলিস্টেড না, তাদের ক্ষেত্রে কিন্তু এই নর্মাল ট্যাক্স রেট হচ্ছে 35%। কিন্তু বাংলাদেশের যে আপনাদের যে ক্যাপিটাল মার্কেট আছে, সেখানে দু একটা হাতে গোনা বড় বড় মাল্টিন্যাশনাল ছাড়া মেজরিটি কোম্পানি কিন্তু এনলিস্টেড হচ্ছে না। এখন এরা কেন হচ্ছে না? সিম্পল, 2 যখন 1 হচ্ছে তার মানে হচ্ছে যোগে ভুল হচ্ছে। এখানে যেটা হচ্ছে যে সমস্ত লোকদের এই অ্যাকাউন্টসগুলো দেখার কথা, যে সমস্ত লোকদেরকে হিসাবগুলো তন্ন করে পরীক্ষা করার কথা, সেই কাজগুলো তারা করছে না। তার কারণ হচ্ছে 100 টাকার প্রফিট দেখালে তাদের 35 করোড় টাকা তাদেরকে ট্যাক্স পে করতে হবে। কিন্তু যদি আমি কাগজে কলমে যদি 10 কোটি টাকা প্রফিট দেখাই, তাহলে তো আমাকে মাত্র 3.5 কোটি টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তাদের এই ল্যাপসগুলো ধরাও পড়ছে না। তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস দেখবেন যে গতবার আমাদের যে রাজস্ব যে টার্গেট ছিল, আমরা কিন্তু সেটা অর্জন করতে পারি নাই। একই সাথে আমাদের ব্যয়ের যে সীমানা যেটা ছিল, যে পরিমাণ করতে চাই, সেটাও কিন্তু আমরা করতে পারি নাই। ফলে হচ্ছে কি আমাদের 2টা নেগেটিভ দিয়েই কিন্তু আমরা বড় মাপের সমস্যা ফেস করি নাই। যেমন কবির ভাই একটা কথা বললেন, আমি কিছুদিন আগেও একটা রিপোর্ট দেখলাম, 10 মাসের একটা হিসাব করেছে। এবছর আমাদের এক্সপোর্ট টার্গেট হচ্ছে 38 বিলিয়ন, কিন্তু গতবার যেটা ছিল তার চেয়ে কিন্তু আমাদের বেশি হয়েছে। কিন্তু 10 মাসের রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে আমরা টার্গেটে পৌঁছাতে পারছি না। ইভেন ফরেন রেমিটেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা দেখলাম। এখন আমি যেটা একটু আপনাকে বলি, এবং ড্রাস্টিক্যালি কমেছে। 10 মাসের 16% কমেছে সরকারি হিসাব মতে। এখন আসেন, এখানে যেটা বলা দরকার যে আমাদের সরকারের ব্যয় নির্বাহ করার জন্য এই এনবিআর এর যে রাজস্ব,
তার উপর 59.7% নির্ভর করতে হচ্ছে সরকারকে। এখন যদি আমরা রাজস্বটা যদি বেশি বাড়াতে পারতাম, যদি বিভিন্ন কোম্পানিগুলোর কাছ থেকে যদি আমরা সত্যিকার অর্থে তাদের যে প্রযোজ্য ট্যাক্স সেটা যদি আমরা আদায় করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সরকারের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। কিন্তু আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে এমন, যিনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাকে ফাঁকি দেওয়ার জন্য আর উৎসাহ দিচ্ছি আমরা, আর যিনি ট্যাক্স দিচ্ছেন কষ্ট করে তাকে আরও প্রেশারাইজ করা হচ্ছে। এবং সেটাই কিন্তু যেমন আজকে হওয়া উচিত ছিল যে মাল্টিন্যাশনালসগুলো, ইভেন সরকারি কোম্পানিগুলো আজকে ক্যাপিটাল মার্কেটে আসার কথা ছিল। তাহলে হতো আমাদের, যেহেতু জিডিপির ভলিউম এখন হিউজ, সুতরাং আমাদের ক্যাপিটাল মার্কেটটাও কিন্তু অনেক বড় আকারে হতো। এবং ক্যাপিটাল মার্কেট যখন সাইজ যখন বড় হবে, তখন তার শক অ্যাবজর্বিং অ্যাবিলিটিটাও কিন্তু সাথে সাথে বাড়বে। ছোটোখাটো ঘটনাগুলো দ্বারা কিন্তু এটা তখন চরমভাবে প্রভাবিত হবে না। কিন্তু আমরা দেখেছি আমাদের মাননীয় দায়িত্বশীল পদে যারা আছেন তারা সহ অনেকেই কিন্তু বলেছে যে না, আমরা এখন থেকে উদ্যোগ নিচ্ছি, সরকারি কোম্পানিগুলো, মাল্টিন্যাশনালস কোম্পানিগুলো এখানে আসবে ব্যবস্থা নিচ্ছি। করতে করতেই কিন্তু অনেক বছর চলে গেল, কিন্তু মিনিংফুলি আমরা কিন্তু দেখি নাই যে সেই মাপের কোম্পানিগুলো তারা এসেছে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি সরকার যদি সত্যিকার অর্থে যদি আন্তরিক হয়, তাহলে এই কোম্পানিগুলোকে আনা সম্ভব। যেমন একটা স্পেকুলেশন আছে, আমিও শুনেছি, ঠিক বেঠিক যেহেতু বলতে পারছি না, যে যারা লিস্টেড নয় তাদের ট্যাক্স রেট কমানো হবে। কিন্তু উচিত ছিল উল্টাটা, যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড নয় সরকারের একটা স্পেশাল টিম থাকা দরকার, এনবিআর থেকে হতে পারে, এসিসি থেকে হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে বাংলাদেশ ব্যাংক থেকে হতে পারে, তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টস তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখা দরকার যে তাদের অপারেশনসটা কি, তাদের অপারেটিং প্রফিটটা কিভাবে আসছে। তাহলে যেটা হতো, তারা এই যে বেনিফিটটা 10% দেওয়ার পরেও তারা নিচ্ছে না, তার মানে তাদের অ্যাকাউন্টসে ম্যানিপুলেট করার সুযোগটা তাদের আছে। সেই জন্য সরকারের এখানে উচিত হবে যে তাদের ক্ষেত্রে ট্যাক্স বরং আরও বাড়ানো, এবং যে সমস্ত কোম্পানি এনলিস্টেড তাদের কর্পোরেট ট্যাক্সটা কমানো যায় কিনা। আমরা তো চাচ্ছি যে পরিধিটা বাড়ুক, ট্যাক্স পরিধিটা বাড়ানোর জন্য। এখানে ভাই একটা জিনিস শুধু বলতে চাই, যদি কর্পোরেট ট্যাক্স কমানো যেত লিস্টেড কোম্পানিগুলোর, তাহলে কিন্তু অনেক কোম্পানি এখানে আসতো এবং পরিধিটা, আওতাটা বাড়তো, তাতে সরকারের রাজস্বটা কিন্তু আরো বাড়তো, তাতে দেশের উন্নয়ন হতো। জি, আমি একই প্রশ্ন নিয়ে আবার আমি আসতে চাচ্ছি কবির ভাই আপনার কাছে, যে রেভিনিউ আর্নিং কিন্তু দরকার আছে গভর্নমেন্টের উন্নয়নের জন্য। আপনি কি মনে করেন যে রেভিনিউ আর্নিং এর জন্য আমরা বলি যে পরিধিটা বাড়াতে হবে, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন। আমি আগেও বলেছি, যেটা হচ্ছে যে ওয়াইডেনিংও করতে হবে, ডিপেনিং, দুইটাই করতে হবে আমাদেরকে। ওয়াইডেনিং করার প্রয়োজন খুবই বেশি। আমাদের ট্যাক্সের এখনও ট্যাক্স নেট সবচেয়ে খারাপ এই রিজিয়নের মধ্যে, যে অন্যান্য দেশের মধ্যেও যদি আমরা কম্পেয়ার করি, আমরা দেখব যে ট্যাক্স নেটের কাভারেজটা কিন্তু আমাদের এখনও বড় অংশের মানুষ যারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বা যে আয় বর্ধনশীল কর্মকাণ্ডে জড়িত, তারা কিন্তু ট্যাক্স দেন না। অতএব এদেরকে আনতে হবে এবং ট্যাক্স না করা, এবং যে ট্র্যাডিশনাল ওয়েতে হলে চলবে না। এটা আমাদের যে বছরের পর বছর চলে আসতেছে, যে ট্যাক্স ইন্সপেক্টররা যাচ্ছেন এবং গিয়ে ওনারা আইডেন্টিফাই করছেন, এইখানে কিন্তু ভলান্টারি পার্টিসিপেশনকে উৎসাহিত করার জন্য যেসব, এবং অটোমেশন পদ্ধতিতে এই যে হ্যাসেলগুলোকে কমিয়ে, আমরা যদি বিজনেসম্যানদেরকে যদি আমরা যদি তন্ন করে যদি হিসাব করা শুরু করি, কিন্তু বিজনেসম্যানরা কিন্তু আরও উৎসাহিত হবে না। কারণটা হচ্ছে কি, আমাদের যে বিজনেস যে এখনও পর্যন্ত ভেরি আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্ট, আমাদের বিজনেস কমিউনিটিরা খুবই আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্ট, ছোটো ব্যবসায়ীরা আরও বেশি, যারা এটা প্রথম প্রজন্ম, এদের মধ্যে ভুলভ্রান্তি থাকবে, এদের মধ্যে এখনও অটোমেশন এবং এইসব প্রক্রিয়াগুলোর কথাও আমরা বলছি ওই গত 4-5 বছরে, এইগুলো গত 4-5 বছরেরই ডেভেলপমেন্ট, এর আগে কিন্তু এইসব ছিল না। অতএব এই যে প্রসেস এইটাকে গ্রো ম্যাচিওর করতে দিতে হবে, এবং পাশাপাশি আমাদের ইন্টারভেনশনগুলোর গভর্নমেন্ট যেটা করছে, যেটা হলো যে এখন যে 25% আছে যে লিস্টেড কোম্পানির জন্য, এবং এটা হয়তো অনেকটা সঠিক, কি এই গ্যাপটা কিন্তু, এবং নন লিস্টেড জন্য অনেক বেশি। এই গ্যাপটা অনেকে বলতেছেন আবার যে এটা বেশি, অনেক বেশি গ্যাপ, এটাকেও হয়তো যে মিনিমাইজ করা উচিত। মিজান ভাই, এই পর্যায়ে আমি আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি যেটা বলছিলেন যে আমাদের দেশ থেকে অনেক টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আমরাও জানি যে উন্নত পেপার পত্রিকাগুলোতে দেখছি যে কানাডা,
সিঙ্গাপুর, মালয়েশিয়া আরও বিভিন্ন দেশে টাকাগুলো যাচ্ছে এবং সেকেন্ড হোম প্রজেক্ট করছে অনেকে, আমাদের পরিচিত অনেকজনই ওখানে সেকেন্ড হোম হিসেবে রেখেছে। এই যে টাকাটা পাচার হয়ে যাচ্ছে বিদেশে, কেন আমাদের দেশে এত পুঁজিবাজার এখানে পড়ে আছে, তলানিতে পড়ে আছে, আমরা বলছি যে আমাদের দেশ ডেভেলপ করছে, তারপরেও এই যে চলে যাওয়াটা কেন? আপনি কি মনে করছেন যে এই টাকাটা পুঁজিবাজারে ফেরানো যায় না কিংবা কোনোভাবে দেশে ফেরানো যায় না? আপনি যদি বলতেন। প্রথমত হচ্ছে যেখানে দুটো স্টেজ আছে, কিন্তু একটা হচ্ছে যে এই টাকাটা বৈধভাবে কিন্তু আর্ন করা না। যেমন আপনি দেখবেন কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের পার ক্যাপিটা ইনকাম $1602। এটা আমাদের জন্য খুবই ভালো, কিন্তু নাম্বার ফ্যালাসি বলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে যদি একজন ধনীর ইনকাম যদি ব্যাপকভাবে বাড়ে, 100 জন লোকের যদি ইনকাম কমে যায়, তাতেও কিন্তু পার ক্যাপিটা ইনকামের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। এটা কিন্তু একটা দিক। এখানে এই প্রসঙ্গটা বলছি, এই টাকাগুলোর একটা বিরাট অংশ তারা অবৈধভাবে অর্জন করেছে, এটা হলো একটা পার্ট। কিন্তু অবৈধভাবে অর্জন করার পরে তো একটা ক্ষতি হলো, কর্পোরেট গভর্নেন্স তো নাই, কিছু লোক ডিপ্রাইভড হলো, দেশের মধ্যে কিছু একটা অনিয়ম আনলো, এটা ঠিক। কিন্তু এই টাকাটা যদি আমরা দেশে রাখতে পারতাম, আমি একটা মিনিট একটু বলি, এটা কি সম্পূর্ণ অবৈধ নাকি অপ্রদর্শিত অর্থ? এটা আপনি কিভাবে বলবেন? যে নিশ্চিত করে তো বলা মুশকিল, তবে একটা মানুষ কখন তার ইনকামটাকে ডিসক্লোজ করে না, সাধারণত যেই ডিসক্লোজারের ভিতর তার সমস্যা আছে। এটা আমরা কিন্তু মানে এটাই হতো আমাদের একটা অ্যাসাম্পশন, যে আমি যখন আমার ইনকামটাকে অফিসিয়ালি শো করছি না, তার মানে প্রাথমিক কারণ হচ্ছে যে এই টাকাটি যেভাবে আসার কথা সেভাবে আমি আর্ন করি নাই। এটা হলো সাধারণত। বাট অনেক সময় এমনও হতে পারে যে কিছু লোকের বৈধ টাকা, কিন্তু তারা এই দেশটাকে তারা সেফ ফিল করছে না এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে, তখনও তারা কিন্তু বিদেশে নিয়ে যেতে পারে। আমি কিন্তু এটা বলছি না যে টাকাটি পাচার হয়েছে সম্পূর্ণরূপে অবৈধভাবে অর্জিত, একটা বিরাট অংশ অবৈধভাবে অর্জিত। গেছে তো বলছে যে হুন্ডির মাধ্যমে গেছে, সরাসরি ব্যাংকের মাধ্যমে যায় নাই, আমাদের ব্যাংকের মাধ্যমে যাওয়ার তো সুযোগ নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন সরকারকে এই বাস্তবতাটা স্বীকার করে নিতে হবে যে আমাদের দেশ থেকে একটা বিরাট অংশ টাকা, আমি দেখলাম ওই দিন যে রিপোর্টটা সরকার একটা গোয়েন্দা সংস্থা করেছে, 2005 থেকে 2014 10 বছরের তার একটা হিসাব তারা করেছে। তাতে দেখা যায় যে প্রতি বৎসর মোটামুটি 5,000 কোটি টাকার উপরে কিন্তু তারা চলে গিয়েছে। আমি টোটাল একটা হিসাব দেখলাম, 14 সালে গিয়েছে প্রায় 73,000 কোটি টাকা। এখন সরকারকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে আমাদের দেশ থেকে টাকাটা বাইরে যাচ্ছে। এখন সরকারের পলিসি ম্যাটারে কী কী সিদ্ধান্ত নেওয়া উচিত? প্রথমত, যে এই টাকাগুলো যাতে দেশের ভিতর প্রোডাক্টিভ খাতে যাতে বিনিয়োগ করা সম্ভব হয়, সেই ব্যবস্থাটা সরকারকে সৃষ্টি করতে হবে। যেমন আমাদের এখানে কিন্তু এখনও বলা আছে যে অপ্রদর্শিত ইনকামে যদি 10% ট্যাক্স যদি পে করে, তাহলে সে কিন্তু টাকাটাকে বৈধ করতে পারবে। এটা অনেকেই হয়তো মনে করে যে এটা ঠিক না, কিন্তু আমি মনে করি বাস্তবতা নিরিখে কিছু সময়ের জন্য এটা আমি মনে করি ঠিক। এই টাকাটা যদি আজকে দেশের ভিতর থাকতো, তাহলে এই টাকাটা একটা বিরাট অংশ কিন্তু ক্যাপিটাল মার্কেটে ইনজেক্টেড হতো। শুধু সেটা না, আরেকটা জিনিস আপনি দেখেন যে আমাদের ব্যাংকগুলোতেও, যদিও ব্যাংকগুলোর একটা হরিলুটির একটা অবস্থা, সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনারা দেখেছেন যে মহা সমারোহে হরিলুটির একটা চলছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা এই কথা বলবো যে ব্যাংকগুলোতে কিন্তু এখন ডিপোজিট, আইডিয়াল ডিপোজিট মানে কিন্তু এখনও কিন্তু অনেক। এখন সরকারকে এই জায়গাতে কিছু পলিসি ম্যাটারে সিদ্ধান্ত নিতে হবে, যাতে এই টাকাটা ওখানে বসে না রাখিয়ে এই টাকাটা যাতে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করা সম্ভব হয়, যাতে জনগণ উৎসাহিত হয় এখানে বিনিয়োগ করা। ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার মানেই তো আলটিমেটলি নতুন নতুন কোম্পানি ফর্ম করা। নতুন নতুন কোম্পানি যখন ফর্ম হবে, তার মানে হচ্ছে তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, তাদের প্রোডাকশান বাড়বে, জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়বে, সামগ্রিকভাবে আমাদের যে জিডিপির গ্রোথ যেটা আমরা বলছি 7.24, এটা হয়তো তখন আরও বেড়ে যাবে। তো আমি মনে করি সরকারকে এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার, যাতে এই টাকাগুলো বিদেশে পাচার না হয়। যেমন এই যে রিপোর্টটা হয়েছে, আমি জানি না সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কিন্তু আমি মনে করি এখন সময় এসেছে এই দৃশ্যমান পদক্ষেপগুলো নেওয়া, এবং এই টাকাগুলো যাতে বিদেশে না পাঠিয়ে তারা যাতে এই দেশে বিনিয়োগ করে লাভবান হতে পারে, সেদিকে সরকারকে সেদিকে মনোনিবেশ করা দরকার। আমি একই প্রশ্ন নিয়ে কবির ভাই আপনার কাছে আসছি। এই যে অপ্রদর্শিত মানে এই যে টাকা পাচার হয়ে যাচ্ছে, আপনি কি মনে করেন যে আমাদের
বাজেট প্রণয়ন হতে যাচ্ছে, আমাদের নীতি নির্ধারক মহল যদি কোনো একটা নেয়, পলিসি নেয় যে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে দিলে সেটা তারা কোয়েশ্চেন করবে না, তাহলে পুঁজিবাজারটা কতখানি ইফেক্ট পড়বে বলে আপনি মনে করছেন? এই প্রশ্নে যাওয়ার আগে বোধহয় প্রসঙ্গটা একটু আলাপ করা উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের যে অপ্রদর্শিত অর্থ বা যে এটা একটা ডেভেলপমেন্ট পেইন। আমি এটাকে কারণ হলো যে আপনি যদি ভারতের দিকে তাকান, চীনের দিকে তাকান, এখন চীন নাম্বার 1 এই ধরনের, চীনে এত রেজিমেন্টেড কান্ট্রি, প্রত্যেকের পিছনে সার্ভেলেন্স আছে, তাও কিন্তু চীনের থেকেও সবচেয়ে বেশি। ইন্ডিয়াতে আমরা দেখেছি না কয়েকদিন আগে টাকাটা করে দিল, তাও কিন্তু একটু হয়তো কনজিয়ে হয়েছে, কিন্তু তাও এখন অর্থ পাচার কোনো অংশে কম না, কারণ তারাই দে আর টপিং দ্য লিস্ট। এবং এইটা একটা যখনই কোনো দেশ উন্নয়নের দিকে যায়, এটা সব দেশে কম বেশি ঘটেছে। এবং এইখানেও যে এটাকে টোটাল প্রোটেক্টেড করা, এটা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এটা খুব যে কিন্তু প্রত্যেকটা সরকারই চেষ্টা করে যে এইটাকে কন্ট্রোল করা, এটাকে বাধাগ্রস্ত করা, এবং এইটার জন্য যারা করে যাদের ধরতে পারে, কারণ এইসব রিপোর্টগুলো যেগুলো প্রকাশ হয়েছে সবগুলা পারসেপশন বেসড, এগুলার কোনো ধরনের কোনো এভিডেন্স নাই, কোনো ধরনের কোনো কিছু নেই। এগুলা যে গ্লোবাল যে রিপোর্টটা যেটা বাইর হয়েছে, যে রিপোর্টের উপর ভিত্তি করে প্রথম আলো বা অন্যান্য পত্রিকাগুলো যে সংবাদ পরিবেশন করেছে, তাও কিন্তু ওই একটা গ্লোবাল রিপোর্টের, এবং গ্লোবাল রিপোর্টটা টোটালি পারসেপশন বেসড। তাদের যদি পুরা রিপোর্টটার ভিতরে যদি যান আপনি দেখবেন এটা। আর আমি কোনো অবস্থাতেই মনে করি না যে তারা ওই সব একেবারে যদি ডিরেক্ট ইনসেন্টিভও দেন যে যে মুদ্রাবাজারে আসতে হবে, আমার মনে হয় এর মধ্যে খুব ক্ষুদ্র একটা অংশ এইভাবে আসবে। তাদেরকে একদল লোক বাড়ি বিক্রি করতেছে, কি তার ছেলে মেয়ে ওইখানে চলে গেছে। আপনি রিয়েল সিচুয়েশনগুলো দেখেন, যেটা হচ্ছে একদল লোক ওইখানে কি কারণে নিচ্ছে, এই কারণগুলো যদি অনুসন্ধান করেন আপনি, ছেলে মেয়ে ওইখানে চলে গেছে, তার এই জেনারেশনটা আর ফিরতে চায় না, তারা ধানমন্ডির বাড়ি বিক্রি করে এই পয়সাটা অবৈধ উপায়ে নিয়ে যাচ্ছে। এইটা এক ধরনের লোকজন, এবং এইটা অবৈধভাবেই নিয়ে যাচ্ছে। আরেক ধরনের টাকাটা বৈধ, তার বিক্রি করছে এখানে, কিন্তু নেওয়া যাওয়ার প্রক্রিয়াটা তো অবৈধ। শুধু তাই না, কিন্তু তার ওইখানে সে যে বাড়ি কিনবে, ওইখানে যে টরন্টোতে যে বাড়ি কিনবে, বা যেটা মালয়েশিয়াতে যে বাড়ি কিনবে, যে জায়গায় কিনুক, কিন্তু এই কেনার জন্য তার যে অর্থের প্রয়োজন, সে ভাবতেছে এইখান থেকে। এবং ওই সব দেশগুলা উৎসাহ দেয় এই জাতীয়, আপনি টাকা নিয়ে গেলে কানাডায় কিন্তু কোনো প্রশ্ন করে না। দ্যাটস দ্য রিয়েলিটি অফ দ্য সিচুয়েশন। আমরাই কিন্তু অনেক ধরনের এথিক্যাল প্রশ্ন নিয়ে, আমরাই যারা গরিব, আমরাই কিন্তু অনেক বেশি সোচ্চার, কিন্তু ওইখানে কিন্তু ওই কোনো সিভিল সোসাইটি বা ডেমোক্র্যাট বা কোনো যারা কিন্তু ওই আপনি কানাডাতেও আমেরিকাতেও ওই রিসেন্ট একটা রিপোর্ট পড়ছি, তারা খুবই কিন্তু এইসব ব্যাপারে কিন্তু তারা অন্যদের ব্যাপারে খুবই প্রশ্ন করে, কিন্তু তাদের দেশে টাকা নিয়ে গেলে এইটার যে সবচেয়ে কম প্রশ্নের সম্মুখীন হতে হয়। এটা হলো একটা জিনিস, এটা হলো একটা সাইড ধরনের ট্রান্সফার। আরেক ধরনের ট্রান্সফার হলো অনেকে ব্যবসা করে এইখানে ট্যাক্স ফাঁকিতে, ওই যে ট্র্যাপ বিটুইন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারে, যেটা হলো যে এলসির মধ্যে করে তারা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে এই পয়সাগুলো এক জায়গায় নিয়ে রাখতে হবে। অতএব ওইগুলাকে একটা সেফ হ্যাভেন। এখন তো যে অফশোর ব্যাংকিং যে সিস্টেমগুলোতেও বাংলাদেশি লোকরা টাকা রাখতেছে, এবং এইগুলো সব ব্যবসায়ীরা কিন্তু, আপনি আপনি যদি গার্মেন্টস সেক্টরই বলেন বা বড় বড় অন্যান্য ব্যবসায়ী খাতে বলেন, এই বড় বড় ব্যবসায়ীরাও কিন্তু ওই দিকেও অনেকটা আছে। অফশোর ব্যাংকিং যেটা বলছেন, কয়েকদিন আগে আমরা দেখেছি যে পত্রিকায় এলো একটা নিউজ যে অফশোর ব্যাংকিং যেটা আছে ওইটাও প্রচণ্ড ঋণ খেলাপের কবলে আছে। অফশোর ব্যাংকিং যেটা ইয়াতে আছে, বিদেশে যেটা করে ওইটাই তো না। অফশোর ব্যাংকিং যেটা হইতেছে যে বিদেশের অনেকগুলা যে ব্যাংকে টাকা রাখতেছে, যেগুলো যে বিভিন্ন দেশে আমাদের দেশের লোকজন নিয়ে টাকা রাখতেছে, ওইগুলোকেই আমরা ওইভাবে আমরা চিহ্নিত করতেছি। আচ্ছা, আমি একটু মিজান ভাই আপনার কাছে আমি আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পুঁজিবাজারে কি এই যে নতুন বাজেট আছে, 2 দিন পরে নতুন বাজেট, আপনি কি মনে করছেন যে এখানে
কি কি থাকলে পুঁজিবাজারের জন্য ইফেক্টিভ হবে বলে মনে করেন? কারণ বিনিয়োগকারীরা কিন্তু হাত গুটিয়ে বসে আছে বাজেটটা দেখার জন্য, যে বাজেটে কি কি ইনসেনটিভ থাকছে পুঁজিবাজারে, এটা নিয়ে যদি একটু বলতেন। প্রথমত যে কর্পোরেট ট্যাক্স এটা কমানোর চিন্তা করতে হবে, এবং সরকার যদি নাম্বার দিয়ে মনে করে ট্যাক্স কমালে আমার টোটাল রেভিনিউ কমে যাবে, আমি মনে করি না। কারণ ট্যাক্স যদি কমানো হয় তাহলে অনেকগুলো কোম্পানি তারা এনকারেজড ফিল করবে, তারা মনে করবে না আমাদের এখন ট্যাক্স পে করা উচিত। এবং সরকার যখন কর্পোরেট ট্যাক্স কমাবে তখন সরকারেরও কিন্তু একটা মোরাল একটা স্ট্যান্ড থাকবে যে তোমাদের জন্যই তো আমি ট্যাক্স কমিয়েছি, এখন তোমরা ট্যাক্স পে করবে না কেন। সরকার কিন্তু তখন তার মনিটরিং সেলটাকে কিন্তু আরও বেশি অ্যাক্টিভ করতে পারে। এবং কবির ভাই যে কথাটা বলছিলেন যে ওয়াইডেনিং এবং ডিফেনিং, আমি মনে করি তখন এটা দুইটাই করা সম্ভব। তো সেক্ষেত্রে আমার প্রথম এটা হলো যে সরকারকে চেষ্টা করতে হবে যে কর্পোরেট ট্যাক্সটা কমানো যায় কিনা, এটা একটা বিষয়। 2 নম্বর যেটা হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো এখানে আসছে না, বিশেষ করে সরকারি এবং মাল্টিন্যাশনালস কোম্পানিগুলো, সেগুলোর ব্যাপারে সরকারকে কিছু ওই যে ক্যারট অ্যান্ড স্টিক যে পলিসি, সরকারকে সেটা গ্রহণ করতে হবে যাতে তারা এখানে আসতে পারে। প্লাস একটা জিনিস আপনি দেখবেন যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে এখনও কিন্তু ইনস্টিটিউশনাল কন্ট্রিবিউশন কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, বিশেষ করে বড় বড় যে উন্নত দেশগুলোর সাপেক্ষে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যাতে ইনস্টিটিউশনগুলো যাতে এখানে মানে বেশি পার্টিসিপেট করে, সে ব্যাপারকেও কিন্তু সরকারকে মাথায় রাখতে হবে। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক সময় প্রতিষ্ঠানগুলো মনে করেন একটা ব্যাংকের শেয়ার কিনছে, এখন ব্যাংক কিন্তু যখন তার ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে তখন এই মাল্টিলেয়ার এটা কিন্তু অনেকবারই কিন্তু বলা হয়েছে, এবং এর প্রেক্ষিতে কিন্তু যেটা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান তারা কিন্তু এই মার্কেটে আসার ক্ষেত্রে তারা ডিসকারেজড ফিল করছে। এই মাল্টিলেয়ারটা তুলে দেওয়া উচিত, একবারই ট্যাক্স ওখানে নির্ধারিত হলো, দ্যাট ইজ ফাইন। এরপরে যিনি এন্ড ইউজার অর্থাৎ ব্যক্তি, তার হয়তো তার পার্সোনাল ইনকামে যোগ হবে, এর মাঝখানে যারা থাকবে তাদের জন্য ইনকামের জন্য এটা যোগ না হয়, সেটা কিন্তু সরকারকে দেখা দরকার। এবং বিশ্বের অনেক দেশে কিন্তু যে মাল্টিলেয়ার সিস্টেমটা কিন্তু নাই, কিন্তু আমরা কিন্তু এটা পর্যন্ত এখনো পিক করতে পারি নাই। প্লাস সরকার বাজেটে একটা থোক অ্যামাউন্ট বরাদ্দ করতে পারে যে যখন এই মার্কেট যখন একটু নিম্নমুখী থাকবে, তাতে সরকারের প্রতিষ্ঠানগুলো ইনক্লুডিং আইসিবি বা এই ধরনের প্রতিষ্ঠান, তারা যাতে এই মার্কেটে তাদের অ্যাক্টিভ অপারেশনটা যাতে বাড়ায়, যার ফলে মার্কেটটার যে শক অ্যাবজর্বিং অ্যাবিলিটিটা যেন বাড়ে এবং তাতে মানুষের কনফিডেন্সটা বাড়বে। প্লাস সরকারকে আরও চিন্তা করতে হবে যে এই মার্কেটে আপনি দেখবেন যে এখন মোটামুটি বলা যায় যে হাতে গোনা কয়েকটা বন্ড ছাড়া বাকি সবই কিন্তু স্টক বেসড আমাদের, কিন্তু এই মার্কেটটাকে কিন্তু একটু ডাইভার্সিফাই কিন্তু করা দরকার, নতুন নতুন প্রোডাক্ট আনা। যেমন এখানে সে হয়তো ফিক্সড ইনকাম সিকিউরিটিসগুলো এখানে আসা উচিত, যেটা কিন্তু আমাদের নাই। আমাদের এখানে কিন্তু বন্ডটা কিন্তু নাই, এবং একই সাথে আমাদের যে মানি মার্কেট সেটাও কিন্তু কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত, সেটাও কিন্তু হাইলি আনস্ট্রাকচার্ড। আজকে আপনি দেখবেন যে কমার্শিয়াল পেপার কয়টা কোম্পানি বিক্রি করছে আমাদের দেশে, যেটার কিন্তু অ্যাবসলিউটলি কন্ট্রোল থাকার কথা ছিল বাংলাদেশ ব্যাংকের, কিন্তু সেটাও কিন্তু ডেভেলপড হয়নি। কারণ মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এটা কিন্তু একই সাথে কিন্তু একটি অফারের কিন্তু পরিপূরক, এবং সেই দিক থেকে কিন্তু সরকারের কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে এই মার্কেটটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য সরকার যদি একটা উদ্যোগ নেয়, যারা এখানে এনলিস্টেড যে সমস্ত ব্রোকারেজ হাউসগুলো আছে, মার্চেন্ট ব্যাঙ্কগুলো আছে, তাদের কাছ থেকে বা ব্যবসায়িক ফোরাম যারা আছে তাদের কাছ থেকে একটা ওপেন ডিসকাশনও তো সরকার পার্টিসিপেট করতে পারে, এবং সেখান থেকে হয়তো বেশ কিছু সাজেশন হয়তো বেরিয়ে আসতে পারে যেটা দেশের জন্য ভালো হবে। জি, আমি একটু কবির ভাইয়ের কাছে আসতে চাই। কবির ভাই, আপনি অনেকদিন, আমরা জানি আপনি অনেকদিন রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ছিলেন। আমরা যদি বর্তমান পুঁজিবাজারটা দেখি, আমরা দেখব যে ব্যাংক সেক্টরটার অবস্থা সাংঘাতিক খারাপ, অনেক বেশি নেগেটিভ। ওনারা যদিও ইপিএস ভালো ভালো ইপিএস দেখিয়েছে, তারপরেও কিন্তু ওইভাবে আমরা ওইটার যে পজিশনে দেখতে চেয়েছিলাম ওইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই মানে মনে হচ্ছে যে থমকে দাঁড়িয়েছে, এসে কোথাও না কোথাও এসে দামটা বাড়তে পারছে না। এইটা নিয়ে বলবেন আপনি। তার সাথে আরেকটা জিনিস বলবেন যে ব্যাংকে আমরা যখন বলছিলাম যে মানে অনেকের দাবি ছিল যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিলে বুঝি স্বচ্ছতা কিংবা জবাবদিহিতা এস্টাবলিশ বেশি হবে এবং স্বচ্ছতা হবে, ট্রান্সপারেন্সি বাড়বে। কিন্তু এখন নতুন করে ব্যাংক আইনটা চেঞ্জ হলো যে পরিবারের 4 জন থাকতে পারবে, বিভিন্ন মেয়াদে 9 বছর করে থাকতে পারবে এক একজন পরিচালক। আপনি যদি এটা বলতেন যে নতুন যে ব্যাংক আইন হলো, এটা সম্বন্ধে আমি জানতে চাচ্ছি। প্রথম কথা হলো যে ব্যাংক আইন হয় নাই এখন, মানে আলোচনা হচ্ছে, এটা ক্যাবিনেটে আলোচনা হয়েছে, আলোচনা হয়ে গেছে। এটা এখনো আইন প্রণয়ন হওয়ার আগে
হয়তো কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ হবে। তবে আমি ব্যক্তিগতভাবে এটার সাথে একমত না। আমি মনে করি না যে একটা পরিবারের যে 4 জনকেই দিয়ে দেওয়া, তারা মালিকানা থাকতে পারে, কিন্তু এইখানে হয়তো যে একটা আগে ছিল 2 জন, এখন হয়তো এইখানে হয়তো যে, কারণ দাবিটা ছিল দীর্ঘদিন থেকে তাদেরকে, তারা মালিক, একটা প্রতিষ্ঠানের মালিক, তারা ওনার, তাদের পরিবার থেকে থাকতে কি অসুবিধা আছে? পরিবার বলতে পরিবারের ডেফিনিশন অন্যদের ডিপোজিটের তো অন্য জিনিস, ডিপোজিটার তো ইন্ডিপেন্ডেন্ট দিয়ে থাকবে, কিন্তু মালিকানা শেয়ার মালিকানা এবং 2%-এর উপরে তো শেয়ার থাকতে হবে, নাহলে তো মালিকানা বোর্ডে তো আসতে পারবে না। অতএব এই সার্বিক বিবেচনায় এটাকে চিন্তা করার ব্যাপার আছে। এটা প্রোজ এন্ড কনস দুই দিকেই যুক্তি আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখানে 2-এর জায়গায় 4 করা উচিত। এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু এটার দুই দিকেই যুক্তি আছে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে ডিউরেশন বাড়ানোর সাথে আমি একমত না। আমি মনে করি 2 টার্মের ম্যাক্সিমাম রাখা উচিত। 2 টার্ম পরে তাদের মধ্যে পরিবর্তন আসা উচিত, চেঞ্জ হওয়া উচিত। হয়তো একটা গ্যাপ দিয়ে তারপরে আবার আসুক, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা যে একেবারেই ফিক্সড রুল যে করা উচিত না, যেটা হচ্ছে যে 3 টার্ম টানা থাকবেন, এইখানে হয়তো চিন্তা ভাবনা করার সুযোগ আছে। এটা হচ্ছে এই দিক দিয়ে। আপনি যে আরেকটা প্রশ্ন করছেন, যেটা হচ্ছে যে ব্যাংকগুলোর যে সার্বিক অবস্থা, ইপিএসগুলো ভালো দেখা যাচ্ছে, কিন্তু তবুও দাম বাড়ার ব্যাপারে, এখানে দাম বাড়ার ব্যাপারে ট্রাস্ট বিল্ডিং ব্যাংকগুলোতে জিনিসটা একটা পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে তো আর একটা ব্যাংকই আছে, রূপালী ব্যাংক ইয়েতে আছে, মার্কেটে আছে, আর বাকিগুলো তো নাই। বাকিগুলোকে আনতে হবে। শুধু আমি মুখে বললে চলবে না। সরকার অনেকবার উদ্যোগের কথা বলেছেন, কিন্তু বাকি ব্যাংকগুলোকে শেয়ার অফলোড করতে হবে একেবারেই মোটা অঙ্কে, আমি বলবো। এবং প্রত্যেকটা ব্যাংক থেকেই আমি একেবারে বলবো যে সোনালী, অগ্রণী, জনতা 3টি ব্যাংকেরই কেউ যুক্তি দেন যে সোনালী ব্যাংকে আনট্রাস্ট রাখার জন্য, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে সোনালী, অগ্রণী, জনতা 3টাকেই, বা অন্যান্য প্রাইভেট যেগুলো যে স্পেশালাইজড ব্যাংক আছে সবগুলোকেই কিন্তু আস্তে আস্তে যে প্রাইভেট সেক্টরকে শেয়ার অফলোড করে দেওয়া, এতে করে মানুষের ট্রাস্টও বাড়বে, আর শুধু না, পিপুলস পার্টিসিপেশনটা বাড়বে। যে এখন হচ্ছে কি, যে সোনালী, অগ্রণী, জনতার বোর্ডে কিন্তু সরকারের প্রতিনিধিত্ব আছে, এখানে আর কারো কোনো প্রতিনিধিত্ব তখন জবাবদিহিতাটাও বাড়বে, অটোমেটিকভাবে বাড়বে। শেয়ার হোল্ডারদের যদি 24% বা আস্তে আস্তে যদি 49%ও যদি গভর্নমেন্ট অফলোড করে শেয়ার, তখন কিন্তু অনেক ডিরেক্টর আসবে যে বিভিন্ন যে এন্টারপ্রিনারদের মধ্য থেকে, এবং এতে করে যেটা হবে যে পার্টিসিপেশন, ট্রান্সপারেন্সি অনেক বেড়ে যাবে। এইটা একটা দিক। আমি বলবো যেটা হচ্ছে যে সবচেয়ে বেশি এই মুহূর্তে বাজেটের যেটা করা উচিত, এটা আমি বলবো যে শেয়ার মার্কেটও উন্নতি হবে, আমাদের মানব সম্পদ উন্নয়নের দিকে জোর দিতে হবে। একটু একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। ম্যাডাম আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহজাহান। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি ওই রায়েরবাগ থেকে বলছি। আমি একটা কথা অনেকদিন পর্যন্ত, আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে তারপর কথা বলুন। টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে তারপর কথা বলুন। আচ্ছা, ব্যাপারটা হলো কি, ওই যে 25,000 টাকা পর্যন্ত ডিভিডেন্ডের উপরে যে কি জানি বলেন যে ব্যাট না কি জানি নিবে না, কিন্তু আমরা যে 2-3-4 বছর যাবত ওই 25,000 টাকার মধ্যেই 15% কাটে, এটা কি? ও আচ্ছা, এটা হয়েছে যে আপনার যদি আপনার ট্যাক্স নাম্বার থাকে, তখন আপনার এটা 10% কাটবে, আর যদি কোনো নাম্বার না থাকে তাহলে আপনার 15% কাটবে। এটা ডিভিডেন্ড দেওয়ার আগে এটা। আর 25% হচ্ছে 25,000 টাকা ডিভিডেন্ডের উপর 25,000 টাকা হচ্ছে করমুক্ত, কোনো ট্যাক্স দিতে হবে না। জি, আরেকটা ফোন আছে। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছে, কিন্তু আমরা যাবৎ দেখছি 6-7 বছর অর্থমন্ত্রী আজকে বলে যে হবে সে হবে, আমাদের প্রধানমন্ত্রী তো আসলে মার্কেটের জন্য চরম আন্তরিক। বাস্তবে মার্কেটটা কি জন্য উঠতেছে না, এবং মার্কেটটা আসলে কে উঠাচ্ছে না, এবং এর সঙ্গে কে জড়িত? তো এগুলো যদি আপনার প্রধানমন্ত্রীকে বারবার যদি আপনার বলা যায়, তো প্রধানমন্ত্রীর তো অন্যান্য কাজ আছে, সেগুলো তো সবসময় মার্কেটের জন্য সে সময় দিতে পারবে না।
সে তো অনেক ব্যস্ত মানুষ। জি ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আরো একটা প্রশ্ন আছে, আমরা ওই প্রশ্নটা নিয়ে তারপরে আবার আলোচনায় ফিরবো। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি জাবেদ বলছিলাম। জি জি, আমার প্রশ্ন হলো যে শেয়ার মার্কেট যখন উপরের দিকে যায়, ইন্ডেক্স যখন বাড়ে তখন কারো কোনো কথা থাকে না, যখনই হাই পজিশনে চলে যায় তখনই আমাদের অর্থমন্ত্রী বলেন বা যারা এডুকেটেড পার্সন বলেন ওদের অনেক প্রবলেম দেখা যায়। তো সেই ক্ষেত্রে আসলে জি দর্শক, লাইনটি কেটে গেছে, আমরা আলোচনায় ফিরছিলাম। উনি যেটা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর তো এত সময় নাই, এটা দেখবে নীতি নির্ধারণী মহল যারা অন্য যারা আছে, শেয়ার বাজার সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের রেগুলেটরি বডি আছেন, অর্থ মন্ত্রণালয় আছে, তারা দেখবে শেয়ার বাজারটা নিয়ে। আমি কবির ভাইয়ের যে প্রশ্নটা দিয়ে শেষ করছিলাম সেখান থেকেই শুরু করি আপনার কাছে, যে আসলেই তো গভর্নমেন্টের অনেক অনেক কাজ, আমাদের বিনিয়োগকারী ভাই বলেন অনেক অনেক কাজ, তারা কেন গভর্নমেন্ট মানে তারা কোম্পানিগুলো দেখবে, ব্যাংক দেখবে, এগুলো পুঁজিবাজারে ছেড়ে দিলে অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়। এই যে সোনালী ব্যাংকের এত বড় স্ক্যাম, এটা যদি শেয়ার বাজারে আসতো এতখানি হতো না বলে আমি বিশ্বাস করি। আপনি বলবেন যে গভর্নমেন্ট শেয়ারগুলোর ব্যাপারে বলবেন যে এটা কেন পুঁজিবাজারে অফলোড করা হচ্ছে না? জি, কবির ভাই কিন্তু এই প্রসঙ্গে একটা মূল্যবান কথা বলেছেন যে আমাদের ব্যুরোক্রেসি এটা কিন্তু খুব ভালো অবস্থানে নাই, এবং তারা কিন্তু কখনো চায়ও না যে সরকারি কোম্পানিগুলো শেয়ারগুলো আপলোড করুক। তাহলে যেটা হবে যে তাদের যে অ্যাবসলিউট যে একটা কমান্ড সেটা তারা হারাবে। এবং আজকে আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে আমাদের মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল স্ক্যামগুলো হয়েছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু হয়নি। এবং মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একবার বলেছিলেন যে আমার দলের লোকরাই তো এই কাজগুলো করেছে। তার কারণটা হচ্ছে আজকে যদি এই শেয়ারগুলো যদি আপলোড করে দেওয়া যেত তাহলে তাদের যে বোর্ড অফ ডাইরেক্টরসে কিন্তু তাহলে অন্যরা অর্থাৎ সরকারের প্রতিনিধি ছাড়া কিন্তু সাধারণ পাবলিকদের মধ্যেও কিন্তু অনেকে সেখানে প্রতিনিধিত্ব করত। এবং তখন যেটা হতো যে কোনো একটা কারাপশান কিন্তু সহজে কিন্তু কারো পক্ষে এককভাবে করা সম্ভব হতো না। এবং আমরা যে বারবার যে কথাটা বলছি যে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠা করা দরকার, সেটার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপ হতো যদি এটা যদি আপলোডটা করা যেত। কিন্তু আমরা সেটা না করে আমরা যেটা করতে যাচ্ছি উল্টাটা। যেমন যে আইনটা সংশোধন হতে যাচ্ছে, কবির ভাই কিন্তু বলছেন যে পার্সোনালি আমি মনে করি যে এক পরিবারে 2 জায়গা থেকে 2 জন থেকে 4 জন থাকা উচিত না, কোনোভাবেই উচিত না, এটা কিন্তু আমিও মনে করি। এবং এক ব্যক্তি কেন তাকে 3 টার্মের জন্য থাকতে হবে? যদি সত্যিকার অর্থে যদি কর্পোরেট গভর্নেন্স যদি থাকে, আমার যদি কোনো ম্যালাফাইড ইন্টেনশন যদি না থাকে, তাহলে এই বোর্ড অফ ডাইরেক্টরসে কে আসলো কি আসলো না, ইট ডাজন্ট ম্যাটার মাচ, কারণ আমি তো জানি আমার অপারেশনটা কিভাবে হচ্ছে। কিন্তু সমস্যাটা সেখানে। এবং আমি মনে করি এই প্রক্রিয়া এই আমাদের কাছে সময় শেষ হয়ে যাচ্ছে। আমি কবির ভাই আপনার কাছে আসতে চাচ্ছি, আমরা হয়তো আর সময় পাবো না। একজন বিনিয়োগকারী ভাই বলছিলেন, উনি হয়তো প্রশ্নটা ঠিক মতন বলতে পারে নাই, যে প্রশ্নটা এরকম, আমি যেটা যদি বুঝে থাকি ঠিক মতন, যে টিআইএন নাম্বার থাকলে ডিভিডেন্ড দেওয়ার আগে একটা কোম্পানিতে ডিভিডেন্ড দেওয়ার আগে আপনার টিআইএন নাম্বার থাকলে 10% কেটে নেয়, আর না থাকলে 15% নেট কেটে নেয়। কিন্তু আমাদের এখানে হচ্ছে পুঁজিবাজারে একটা নিয়ম হচ্ছে যে ডিভিডেন্ড যদি 25,000 টাকা পর্যন্ত হয় তাহলে এটা ট্যাক্স ফ্রি। তাহলে যার 25,000 টাকা ইনকাম হচ্ছে না তার থেকেও তো ট্যাক্স কেটে নিচ্ছে। এই জিনিসগুলোর সমাধান কিভাবে করা যায়? এগুলো তো টোটাল অ্যানোমালিজ, এগুলো হচ্ছে ডিএসসি বা তাদেরকেও কিন্তু প্রচুর অ্যানোমালিজ আছে এবং অনেক মাল্টি ট্যাক্সেশন যেটা আছে। জি, মাল্টি লেয়ার ট্যাক্সেশন, এগুলো আপনাদেরকে কিন্তু ডিএসসি বা অন্যান্যদেরকে একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে হবে। জি, আমরা কিন্তু প্রপোজাল দিয়েছি ডিএসসি থেকে, জিনিসগুলো দিয়েছি, এবং এটা নিয়ে আলোচনার বিষয় হইতে পারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে। এটাতে কোনো গ্যাপ হওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলো একেবারে সত্যিকারেরই অ্যানোমালিজ, এবং এইগুলো যদি ভেরি ক্লিয়ারলি যদি প্লেস করা যায় এনবিআর এর সাথে, আমি মনে করি দিস ক্যান বি সর্টেড আউট। জি, অনেক ভালো ফ্রুটফুল আমরা আলোচনা শুনছিলাম। ধন্যবাদ মিজান ভাই, ধন্যবাদ কবির ভাই আপনাকে, ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের সাথে শুনছিলেন। অনুষ্ঠানটি যদি আপনাদের কোনো কিছু শিখে থাকেন, কাজে আসে, তাহলেই আমাদের অনুষ্ঠানটি সার্থক হবে। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশ হবে দৈনিক শেয়ার বীজে।
আগামীকাল আবারও আমরা আসছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।